শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। শহীদ আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, দেশে কোনো বৈষম্য থাকবে না। হামলা, নির্যাতন ও মন্দির ভাঙার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম সহ জেলায় জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ। পুলিশ বাহিনীতে সংস্কারের প্রতিশ্রুতি স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন মন্ত্রণালয়ের 5 সিদ্ধান্ত জানালেন আসিফ নজরুল। স্বাগত সংবাদ সংযোগে, আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার পুরো খবর। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। শনিবার দুপুরে প্রধান বিচারপতির পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে সকালে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী হাজারো শিক্ষার্থী সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পদত্যাগের দাবি জানান। এদিকে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে সকাল 10:30 থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফেসবুক স্ট্যাটাসে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ ও শনিবারের মধ্যে সব বিচারপতির সমন্বয়ে ফুল কোর্ট সভা বন্ধের আহ্বান জানান। এরপরই আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টে অবস্থান নেন। তাদের দাবি, প্রধান বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছিলেন। আমরা শুনেছি যে যেই বিচারপতি পালিয়ে গিয়েছেন সেই বিচারপতি ডিজিটাল কু করার মধ্য দিয়ে ডিজিটাল জুডিশিয়ারির মধ্য দিয়ে কু করার মধ্য দিয়ে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি হয়েছে সেটিকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। সেটি সাধারণ ছাত্র নাগরিক যে অংশগ্রহণের মধ্য দিয়ে যারা গণ অভ্যুত্থানটি সফল করেছে তারা সেটিকে মেনে নিতে পারেনি। এদেশের ছাত্র জনতা যে ঐক্যবদ্ধভাবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে যাবে তার প্রমাণ আজকের এখানে এটা চলতে থাকবে ইনশাল্লাহ। বেলা 12টায় জানানো হয় ফুল কোর্ট সভা স্থগিত করা হয়েছে। এ সময় সচিবালয়ে আইন উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, গণ আন্দোলনের দাবিকে সম্মান জানাতে হয়, সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে তিনি আশা করেন। বেলা 1:30টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান। এরপর আইন উপদেষ্টা জানান প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রধান বিচারপতির সাথে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ইশতিয়াক ইমন, 71, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। আবু সাঈদের বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। তার জন্য দোয়া ও মোনাজাত করেন ডক্টর ইউনূস সহ 3 উপদেষ্টা। রংপুরের পীরগঞ্জ থেকে দিদারুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথম সফরে রংপুরের পীরগঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূস ছুটে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে। গত 16 জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মারা যান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। সকাল 11টায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে পৌঁছান ডক্টর ইউনূস। তার সাথে ছিলেন 2 ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আবু সাঈদের কবর জিয়ারতের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি, জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার, কোনো গোলযোগ যাতে না হয় সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান তিনি। মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ।
কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের এরকম দাঁড়াতে হবে। এই সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন ছাত্র আন্দোলনে প্রতিটি মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। আবু সাঈদকে দেশে ঘটে যাওয়া বিপ্লবের প্রতীক উল্লেখ করেন ডক্টর ইউনূস। বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাঈদের কথা, নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও ভোট পেতে দেব। সেগুলো আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ। দেশে যাতে আর একটিও এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাঈদের স্বজনরা। সবারই সন্তান। শাহনাজ শারমিন, পীরগঞ্জ, রংপুর। মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এক নজর দেখার জন্য বৃষ্টিতে ভিজে দূর দূরান্ত থেকে এসেছেন নানা বয়সী রংপুরের মানুষ। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, সকল গুম, খুন ও নৃশংসতার বিচার চান তারা। তাদের দাবি, পিছিয়ে পড়া এই অঞ্চল বারবার বৈষম্যের শিকার হয়েছে অতীতে। বায়াজিদ আহমেদের প্রতিবেদন। কোটা আন্দোলনের সূতিকাগার আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তাকে দেখার জন্য কাকভেজা হয়ে আবু সাঈদ চত্বরে জড়ো হন নানা বয়সী মানুষ। তাকে দেখার জন্য আমি প্রায় 20 কিলোমিটার দূর থেকে এখানে চলে আসছি। অবশ্যই তাকে দেখতে খুশি লাগছে। আশা থাকবে উনি আমাদের জন্য উন্নয়ন করুক, আমাদের রংপুরকে আরও আগায় নিয়ে যাক, এটাই আশা থাকবে। আর যে হত্যাকাণ্ডগুলো হলো ওগুলোর বিচার যেন সঠিকভাবে হয়। আমাদের এই নতুন সরকারের কাছে চাওয়া হবে বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি, অনিয়ম এগুলো রোধ করা, এবং প্রত্যেকটা বাংলাদেশের যে অফিস, আদালত, সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলোকে ঢেলে সাজানো। ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভায় ডক্টর ইউনূস বলেন, বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছিল, এবার রংপুর সারা দেশকে মুক্ত করেছে। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। এটি হলো তোমাদের কাজ, এটাই হলো কাজ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে সকল গুম, খুন ও নৃশংসতার বিচার দ্রুত সময়ের মধ্যে চান রংপুরের মানুষ। আশা করি উনি আমাদের সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে। আর আগের মতো আমরা যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, আমরা সেরকম বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। অন্য সব বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ কোটি কোটি টাকা পায়, আমাদের বিশ্ববিদ্যালয় মাত্র 1 লাখ টাকা পেয়েছে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যাতে অন্ততপক্ষে কিছুটা হলেও কিছু করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা অত্যন্ত ধৈর্য নিয়ে শোনেন নতুন সরকার প্রধান। আমরা যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একজন ভিসি হিসাবে দেখতে চাই। আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই, তো এইটা এদিকে একটু নজরে রাখবে এই সরকার। আমি তার কাছে এই প্রত্যাশা রাখি। আমি হাত জোড় করবো, আমার জন্য না, এই রংপুরের গরিব মানুষ, যেখানে উত্তরবঙ্গে বেশিরভাগ মানুষ 2-3 কোটির উপর মানুষ, আর এই রংপুর মেডিকেল তাদের আস্থার জায়গা। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর। পুলিশ বাহিনীতে এমনভাবে সংস্কার করা হবে যাতে ভবিষ্যতে আর কোনো সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে। দায়িত্ব নেওয়ার পর 71কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ট্রাফিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তরুণ স্বেচ্ছাশ্রমের প্রশংসা করে তিনি বলেন, এই তরুণদের কাজের স্বীকৃতি দেবে সরকার। দেশের কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনে শিক্ষা কারিকুলামের নম্বর যুক্ত করার প্রস্তাবও দেবেন তিনি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। আজীবন যানজটের কেন্দ্রবিন্দু রাজধানীর বিজয় সরণি। ট্রাফিক পুলিশেরই হিমশিম খেতে হতো এই সিগন্যাল সামলাতে। এখন দিব্যি সেই সিগন্যাল সামলে নিচ্ছেন স্কাউট, গার্লস গাইড, বিএসএসসি, রেড ক্রিসেন্ট আর সাধারণ শিক্ষার্থীরা। রাজপথের চালক আর যাত্রীরাও সাদরে মেনে নিচ্ছেন তাদের নির্দেশনা। দিনভর রাজধানী জুড়েই যেন সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। কোথাও সড়কে, কোথাও ভেঙে চুরে যাওয়া থানায়,
রাতে সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে চুরি ডাকাতি ঠেকানোর দায়িত্বটাও তারা নিজেদের কাঁধে নিয়েছেন। সবাই রেডি, যে কোনো সময় 6 মারা শুরু হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানালেন, তরুণদের এই পরিশ্রমের স্বীকৃতি তিনি নিশ্চিত করতে চান। শিক্ষা কারিকুলামে যুক্ত করতে চান দেশ গড়া ও নিরাপত্তায় তাদের অংশগ্রহণ। পুলিশ যখন আসবে তখন তাদেরকে সার্টিফিকেট দেওয়ানো হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো। এই তরুণ ছাত্ররা বিশেষ করে তাদের যে অর্গানাইজেশনগুলো আছে, বিএনসিসি, স্কাউট, এরাও সপ্তাহে সপ্তাহে একদম লেখাপড়া বাদ না দিয়ে সপ্তাহে সপ্তাহে তারা অ্যাসিস্ট করবে। সেকেন্ডারি স্কুল, কলেজ, ইভেন কি ইউনিভার্সিটি, তারা যাতে কারিকুলামের মধ্যে এই এক্সট্রা অ্যাক্টিভিটিটা থাকে, যেটার জন্য তাদের পরীক্ষার সাথে কিছু মার্ক যোগ হবে। তবে এই শিক্ষার্থীদের একসময় ফিরতে হবে শিক্ষাঙ্গনে, তাই নিরাপত্তার মূল দায়িত্ব যাদের, সেই পুলিশ সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও সংস্কার আনতে চান তিনি। পুলিশ বাহিনীকে খুবই যেইভাবে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে, এটা যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি বা ইভেন প্রধানমন্ত্রী, ইভেন রাষ্ট্রপতি যাতে ব্যবহার করতে না পারে, সেই ধরনের আইন, সেই ধরনের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে বলছি, ইনশাআল্লাহ আই উইল ডু ইট, আমি করব। জনগণ ও পুলিশের অবিশ্বাস এবং দূরত্ব ঘোচাতে নিজেই মাঠে নামবেন তিনি। এতদিন বঞ্চিত ও অনিশ্চয়তা নিয়ে কাটানো পুলিশ সদস্যদের মধ্যে যারা কোনো অপরাধে অপরাধী নন, তাদের নিরাপত্তা ও দাবি পূরণে পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে হুকুমদাতা এবং যারা একটু এক্সেস করেছে, যদি সেরকম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা হবে সেটা হবে, কিন্তু সার্বিকভাবে সব পুলিশের উপরে কোনো ধরনের নির্যাতন, অত্যাচার হবে না। সেনা প্রধানের সাথে কথা বলেছি যে ওই থানাগুলোতে, ইভেন বাইরের থানাগুলোতে সেনাবাহিনী দিয়ে তাদেরকে কিছুদিন রাখা। এই মুহূর্তে দেশকে স্থিতিশীল ও নিরাপদ করতে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। যারা বছরের পর বছর খাল, নদী, বন দখল করে পরিবেশ ধ্বংস করেছে তাদের হুঁশিয়ার করলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করার কথা উল্লেখ করে তিনি বলেন, দখলদাররা বারবার নতুন রূপে ফিরে আসে, তবে আর সেটি হতে দেয়া হবে না। পরিবেশ আন্দোলনের মাঠে ৩০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ মন্ত্রণালয়কে এগিয়ে নেয়ার কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হাবিব রহমান। শত বছরের নওগাঁর প্রাচীন আলতা দিঘি উন্নয়ন যে কতটা পরিবেশ বিনাশী হতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ এটি। সংস্কারের নামে গেল মে মাসে এখানকার শত শত গাছ কেটে একটি প্রাকৃতিক দিঘিকে ইট পাথরের কংক্রিটে পরিণত করা হয়। এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে কোনো সমীক্ষা ছাড়াই চালানো হয় এই ধ্বংসযজ্ঞ। গেল ১.৫ দশকে দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্পেই এমন পরিবেশ বিনাশী কর্মকাণ্ড চলেছে। বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশের নদী রক্ষার নামে হাজার কোটি টাকা লোপাট হলেও নদীতে দখল দূষণ থামেনি। উজাড় হয়েছে প্রাকৃতিক খাল আর বন। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার হুঁশিয়ারি দিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৭১ টিভিকে তিনি বলেন, নদী খেকো, দখলদার আর ভূমিদস্যুরা বারবার ফিরে আসে, এবার আর সেই সুযোগ দেওয়া হবে না। পলিটিক্স অস্বীকার করার কোনো বিষয় না। আপনি পলিটিক্সকে কিভাবে সংজ্ঞায়িত করেন, বিষয়টা হচ্ছে সেটা। পলিটিক্স যদি হয়, পলিটিক্স মানে আওয়ামী লীগ, পলিটিক্স মানে বিএনপি, সেটা এক কথা। আমি পলিটিক্সকে সংজ্ঞায়িত করি মানুষের অধিকার নিয়ে যেই ফোর্স কথা বলবে সেটাই হচ্ছে পলিটিক্স। এখন যেই পলিটিক্স ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর অর্থনীতির সাথে মিলে যায় সেই পলিটিক্সই ভীতির কারণ। যেই পলিটিক্স ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর সাথে কিছুটা সংযোগ রাখলেও মূল সংযোগটা থাকে জনগোষ্ঠীর সাথে, সেই পলিটিক্স নিয়ে আমার কোনো চিন্তা নেই। এখন সিস্টেমে যারা থাকে তারা সবসময় বলেছে ভূমিদস্যু, তারা ভূমিদস্যুদের নাম কখনো বলে নাই। তো আমি সিস্টেমে না থেকেও ভূমিদস্যুদের নাম উচ্চারণ করেছি। এখন আমার কাজের প্রায়োরিটি যখন আমি ঠিক করব, একটা স্থির না এমন প্রশাসনিক ব্যবস্থায় আমি এমন প্রাধান্যগুলো বেছে নেব যেখানে সম্পূর্ণ প্রশাসনিক সমর্থন এই মুহূর্তে আমার না হলেও চলবে। তারপরে কিছুটা সময় পেলে ওই প্রাধান্যের লিস্টে এই ন্যস্ত স্বার্থ গোষ্ঠীকে অ্যাড্রেস করবার জন্যই তো
বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থান। আমি যদি সেটাই অ্যাড্রেস না করলাম, এখন সেখানে আমি সফল হব কি হব না, এটা কিন্তু নির্ভর করবে সমাজ থেকে আমি কতটুকু সাপোর্ট পাবো বা পাবো না তার উপর। নিজ মন্ত্রণালয়ের কাজ নিয়ে খুব বেশি চ্যালেঞ্জ দেখছেন না তিনি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ 4টি বিষয়কে নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন রিজওয়ানা। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা সরকার তো গতানুগতিক সরকারের মতো চলতে পারবে না। গতানুগতিক সরকার পরিচালনার যে একটা মনোভাব, এইটার সংযোগ ঘটানো হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এখানে যারা সরকারের দায়িত্ব নিয়েছেন তারা সবাই রাজপথে আন্দোলন করেননি, আবার দুজন আছেন কট্টর আন্দোলন করেছেন, আমরা আছি যারা আন্দোলনকে সমর্থন দিয়েছি, অন্তত নৈতিক সমর্থন দিয়েছি। ফলে এই সমন্বয়টা ঘটানো এবং সকলকে একই সুতায় গেঁথে ফেলা, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মনে হয়েছে। আরও চ্যালেঞ্জ সরকারের জন্য যদি বলেন আইন শৃঙ্খলা, সরকারের জন্য যদি বলেন অর্থ, সরকারের জন্য যদি বলেন বিচার, সরকারের জন্য যদি বলেন শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দেওয়া। আসলে বাংলাদেশে কোনো অবস্থাতেই কোনো সেক্টর তো চ্যালেঞ্জের বাইরে থাকে না যেখানে মেজর কোনো রিফর্ম থাকবে না, বাট এই 4টা আমি আপাতত মনে করতে পারছি। নতুন এই সরকার কতদিন থাকবে তার জবাবে বলেন, সরকারের প্রতিটি প্রতিষ্ঠান সংস্কারের দাবি ছাত্র জনতার। এই সংস্কার যত বেশি হবে মেয়াদও তত বাড়বে। পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে আমার একটা হয়তোবা অল্প হলেও গ্রহণযোগ্যতা হয়েছে, তা নয়তো তো আমাকে ছাত্ররা অন্তত নেয়ার চেষ্টা করতো না। তো আমার কাছে আসার জায়গা ওইটাই যে এই প্রজন্ম যখন আমার নাম বলেছে, এই প্রজন্ম নিশ্চয়ই পরিবেশ নিয়ে তাদের কিছু ভাবনা আছে। পরিবেশ বিষয়টা পিছনে কেন পড়ে গেছে? কারণ হলো যে গত 5-7 বছরে একটা উন্নয়নের সবকের মধ্যে আমরা ছিলাম, সেখানে পরিবেশটা একটা তাত্ত্বিক বিষয় হয়েছিল। আর পরিবেশ যখন আপনি করবেন তখন আপনি এমন সব গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে কথা বলবেন যেই গোষ্ঠী সকল সরকারের সময়েই সদ্ভাব রেখে চলে। ন্যস্ত স্বার্থ গোষ্ঠীকে নিয়ে যারা পলিটিক্স করেছে তারা এই মুহূর্তে পরাজিত সত্য। আপনার আশঙ্কার সাথে আমি একমত যে বারবার তারা ফিরে আসে, শুধু বাংলাদেশে না, তারা তো ফিলিপিন্সেও ফেরত এসছে। তো আমার প্রচেষ্টাটা থাকবে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা, এমন চেকস অ্যান্ড ব্যালেন্স রাখা যেখানে ফেরত আসলেও আর সুবিধা করতে পারবে না। পৃথিবীতে কি এমন দেশ নাই যারা এরকম সিস্টেম করতে পেরেছে? আছে তো। তো আমরা পারবো না কেন? আমাকে ভয় দেখিয়েন না, আমাকে সাহস দেন, শক্তি দেন। সময় কতদিন পাবেন বলে মনে হয়? সময়টা এখন বলা যাচ্ছে না। সময় নিয়ে যে কথাটা উঠছে সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। হ্যাঁ, শেষ পর্যন্ত নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছেই যেতে হবে বিষয়টা। কিন্তু নির্বাচন যেভাবে হচ্ছিল সেইভাবেই যদি হতে থাকে তাহলে সময় 1 মাস হয়ে যাক, সেটা তো চান না। ভোটার হিসেবে তো ভোট দিতে পারেননি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা বিচার বিভাগে সংস্কার চাই, শিক্ষায় সংস্কার চাই, স্বাস্থ্যের সংস্কার চাই, যোগাযোগের সংস্কার চাই। এত সংস্কার যদি চান, সংস্কারের তালিকা যদি ছোট করে দেন সময় অল্প, সংস্কারের তালিকা যদি বড় করে দেন সময় বেশি। নতুন প্রজন্ম পরিবেশ রক্ষায় সচেতন, এ ব্যাপারে তাদেরও কাজে লাগানো হবে বললেন বন ও পরিবেশ উপদেষ্টা। হাবিব রহমান, ৭১, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রথম দিন সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি ছাত্র জনতার আন্দোলন দমন ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা সহ 5টি সিদ্ধান্তের কথা জানান। এদিকে আর্থিক খাত সংস্কার সহ অর্থনীতি পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিচ্ছে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। শারমিন নীরার রিপোর্ট। মন্ত্রিসভার দফতর বন্টনের পরদিন শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও মন্ত্রণালয়ে এসেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বর্তমানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ফুলেল শুভেচ্ছা গ্রহণের আগেই গণমাধ্যমের প্রশ্নের মুখে তার 2 মন্ত্রণালয়ের অগ্রাধিকার কি, বলেন আর্থিক খাত সংস্কার দিয়ে শুরু করবেন কাজ। ইমিডিয়েটলি আমরা চাচ্ছি যে মানুষের জীবিকার উপর যে আয়ের চাপ পড়েছে, আয়ের সংস্থান কমে গেছে, মূল্যস্ফীতি বেড়ে গেছে, এইটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা। আমার মন্ত্রণালয়ে তো অর্থনীতিটা এসে করা, যে আপনার ব্যবসা বাণিজ্যগুলি যেন ওপেন হয়, ব্যাংকিং সেক্টরের প্রবলেম হচ্ছে, ব্যাংকের মধ্যে একটু এসে আসছে, লোকজনের আস্থা অনেকটা কমে যাচ্ছে ব্যাংকিং সেক্টর এসে। আর এখানে একটা বড় লোক সেন্ট্রাল ব্যাংকের কী রোল হবে। আমি বলি যে আমার সাথে যোগাযোগ করছে ব্যাংকের অনেক, আমি শোনো যেই দায়িত্বে থাকুক
বাংলাদেশ ব্যাংকের নর্মস, রুলস, প্রসিডিউর তো চেঞ্জ হয় না। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আসেন নিজ দফতরে। বলেন, দ্রুত নির্বাচন ও দেশ সংস্কার 2 লক্ষ্যেই কাজ করবেন তারা। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। প্রথম কার্য দিবসে সাম্প্রতিক আন্দোলনে গণহত্যার বিচার, আন্দোলনকে কেন্দ্র করে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। শারমিন নীরা, 71, ঢাকা। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এত মানুষের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে শিল্প মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো ঠাঁই হবে না। গ্যাস সহ জ্বালানি সংকটের সমাধান করাই হবে এই সরকারের প্রথম কাজ। শুক্রবার শপথের পর শনিবার শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক শেষে শিল্প উপদেষ্টা বলেন, লোকসানি কোম্পানিগুলোর লোকসান দূর করতেও এই সরকার বদ্ধপরিকর। অগ্রাধিকার ভিত্তিতে সার কারখানায় গ্যাস সরবরাহের কথাও জানান নবনিযুক্ত এই উপদেষ্টা। এত উদ্যোগের পরও কেন চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে পারল না, সেটিও খতিয়ে দেখার কথা বলেন তিনি। সাপ্তাহিক ছুটির দিনেও মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিসে উপস্থিত থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরা তো ডেফিনেটলি মোকাবেলা করবো, যেটা বললাম যে 0 টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন। এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা। সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় বিএনপিকে জড়িয়ে দেশি বিদেশি গণমাধ্যমে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসবের সাথে বিএনপি জড়িত নয়। এর নিন্দা জানিয়ে দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে, এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা আওয়ামী লীগ করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়, বাংলাদেশের কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। দেশব্যাপী বাড়িঘর হামলা, লুটপাট, নির্যাতন, মন্দির ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানালেন সনাতন ধর্মাবলম্বীরা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগের সমাবেশ ও অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে তারা এই দাবি জানান। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে হলেও এই নৈরাজ্য বন্ধের দাবি জানান তারা। ক্ষতিগ্রস্তদের সম্পদের হিসাব করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়। আরও জানাচ্ছেন ডলার মেহেদি। বেলা ৩টার পর শাহবাগ মোড়ে এসে জড়ো হন সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ। দেশব্যাপী হামলা নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ সচেতন সনাতন নাগরিক, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ,
বাংলাদেশ সাধারণ হিন্দু শিক্ষার্থী সহ নানা ব্যানারে শাহবাগে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। স্লোগানে মিছিলে জুলুম নির্যাতন বন্ধের দাবি জানান তারা। তারা অভিযোগ করেন হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মের মানুষের জীবনে যেন অন্ধকার নেমে আসে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনায় হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ধর্ষণের মতো গুরুতর অপরাধও ঘটে, যার বিস্তারিত পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। এসব দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শান্তি ফেরাতে প্রয়োজনে সেনা মোতায়েনের দাবি জানান তারা। ভাঙচুর হয়েছে প্রচুর পরিমাণে, লুট হয়েছে, মানুষ এখনো পর্যন্ত পলাই বসে জঙ্গলে, তারপরে হচ্ছে আপনার নদীর মধ্যে গিয়ে জলের মধ্যে পলাই বসে। এটা কোনো দেশ? আমাদের নিজেদের দেশে থেকে আমরা ভাড়া বাড়িতে থাকি, যখন যে আসে সে বের হয়ে যায়, এরকম অবস্থা নাকি আমাদের? সংখ্যালঘুরা সবাই ভালোভাবে বাঁচতে চাই, এদের স্বাধীনে সংখ্যালঘুরা জীবন দিছে। অধিকার চাই, হিন্দুদের অধিকার চাই আমরা, কেন আমাদের উপর বারবার এত অত্যাচার হবে? হিন্দুদের মন্দির ঘরবাড়ি জ্বালায় পুড়াই দেওয়া হচ্ছে, যেটা আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমাদের থাকার অধিকার আছে। হতাশা প্রকাশ করে তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে যতবার সরকার পরিবর্তন হয়েছে ততবার সনাতন ধর্মাবলম্বীরা জুলুম নির্যাতনের মুখে পড়েছেন। এই অবস্থার অবসান ঘটাতে মানবাধিকার কমিশনের মতো সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনের প্রস্তাব দেন তারা। ইতিপূর্বে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের লোকজন জীবন দিয়েছে, তাহলে কেন আন্দোলনের পরবর্তীতে আবার হিন্দুদের উপর আক্রমণ করা হয়? যখনই সরকার পরিবর্তন হয় তখন হিন্দুদের বাড়িঘর জ্বালানো হয়, হিন্দু নারী নির্যাতন হয়, হিন্দুর মন্দিরে আগুন দেওয়া হয়। এটা চিরকালের জন্য বন্ধ হতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের এখানে সবকালের মতো বাঁচার অধিকার আছে। 5ই আগস্ট থেকে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস চলছে, তার ন্যায় বিচার হোক। সীমান্ত এলাকার বহু সংখ্যালঘু পরিবার জুলুম নির্যাতনের শিকার হয়ে সীমান্ত পাড়ি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে তাদের দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি করার আহ্বান জানানো হয়। ডলার মেহেদি, ৭১, ঢাকা। এদিকে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট, মন্দির ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম, কুমিল্লা, কুড়িগ্রাম, নীলফামারী ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে এসব হামলার নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দেশজুড়ে গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর বর্বর হামলা, নির্যাতন, বাড়িঘর লুটপাট, মন্দির ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ডাকে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় জড়ো হয় হাজারো মানুষ। বিক্ষোভ কর্মসূচিতে সংখ্যালঘু মন্ত্রণালয় ও সুরক্ষা কমিশন গঠনসহ 4 দফা দাবি তুলে ধরা হয়। সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। যে সংখ্যালঘু সুরক্ষা আইন আমাদের দরকার। আমরা যাতে, আমাদের একটাই দাবি, আমার মাটি আমার মা, আমি কেন দেশ ছেড়ে যাব? আমরা দেশ ছেড়ে যাব না। মন্দিরে এবং হিন্দু বাড়িতে কেন আগুন ধরবে? আমরা চাই দেশ স্বাধীন যেমন হোক, আমরাও স্বাধীনতা চাই। এটাই আমরা বারবার নির্যাতিত হচ্ছি। আমাদের সনাতন সম্প্রদায়ের মা বোনদের ইজ্জত সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্তকারীরা। আমরা হিন্দুরা, এই দেশের মানুষ, আমরা কেন এখান থেকে ভারতে যাব? কেন আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো না? দুপুরে জেলা হিন্দু মহাজোটের উদ্যোগে নীলফামারী শহরের শিববাড়ি মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। বক্তারা বলেন, দুর্বৃত্তদের নৈরাজ্যের মুখে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কুড়িগ্রামে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে বিক্ষোভ সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সচেতন হিন্দু সমাজের ব্যানারে সমাবেশে বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে হামলা নির্যাতন বন্ধের দাবি জানান তারা। স্বর্গ লাভ করবে, যদি মরে যাও তুমি স্বর্গ সুখ পাবে। পিরোজপুর টাউন ক্লাব সড়কে বাংলাদেশ সাধারণ সনাতন শিক্ষার্থী ব্যানারে প্রতিবাদে যোগ দেয় হাজারো মানুষ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ ও মানববন্ধন করে কুমিল্লার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বাড়িঘরে হামলা ও পাঠাগারে আগুন দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। নির্যাতন বন্ধ না হলে কুমিল্লায় সনাতন ধর্মের প্রায় 10,000 নাগরিক স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার হুঁশিয়ারি দেন।
দুর্বৃত্তদের শাস্তি ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 4 দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি উপজেলা চত্বরে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে সমাবেশে বক্তারা সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান। হাসিবা আলী বর্ণা, 71। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বদলে উল্টো বছরের পর বছর তাদের নানা রকম সুবিধা দিয়ে সহায়তা করেছে খোদ বাংলাদেশ ব্যাংক। ফোকলা করে ফেলা হয়েছে দেশের ব্যাংকিং খাত। তাই খেলাপি ঋণ 2 লাখ কোটি টাকা বলা হলেও বাস্তবে সেটি 4 লাখ কোটি টাকার কম নয়, জানালেন অর্থনীতিবিদরা। তাই ব্যাংকিং খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সবার আগে একটি কমিশন গঠনের দাবি জানালেন তারা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। ব্যাংকিং খাতের রক্ষক ও অভিভাবক হিসাবে সর্বময় ক্ষমতা দেওয়া আছে বাংলাদেশ ব্যাংককে, কিন্তু সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর একের পর এক সুবিধা দিয়ে গেছেন ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের। পরিসংখ্যান বলছে 2009 সালে দেশে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকার কিছু বেশি। 15 বছরের মাথায় সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন খেলাপি ঋণের পরিমাণটা আসলে বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ প্রায় 4 লাখ কোটি টাকা। কতগুলি আছে যে একেবারেই আপনার ডিস্ট্রেসড লোন আছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আটকে আছে কেসের কারণে, সেগুলো এখানে যুক্ত হয়েছে কিনা সেগুলো তো আমরা জানি না এবং যুক্ত হয়নি। এবং কিছুদিন আগে আমরা কিন্তু একটা ব্যাংকিং খাতের ডায়ালগও করেছিলাম, সেখানে এগুলি প্রায় কিন্তু 4 লক্ষ কোটি টাকার মতো সবগুলি যোগ করলে, অর্থাৎ এই ঋণগুলি এর কত ভাগ ফেরত আসবে কেউ জানে না। প্রথম 2009-10-এর দিকেও কিন্তু আমরা বলেছিলাম যে ইনফ্যাক্ট 2012 সালেও বিরাট একটা স্ক্যাম হয়েছিল প্রথম, তখন বলেছিলাম যে একটা ব্যাংকিং কমিশন করেন যেটার স্থায়িত্ব হবে 3 মাস বড়জোর। এটা কিন্তু অনেকেই ভুল বুঝে যে এটা আরেকটা কমিশন করলে অফিসিয়াল সেট আপ হবে কর্মকর্তা, না ওটা না। আমাদের আগেই কিন্তু বাংলাদেশে আগেও ব্যাংকিং খাত নিয়ে কমিশন হয়েছে। তো সেই কমিশনগুলো আসলে কি কাজ করেছে, যে এই কোথায় কোথায় সমস্যাটা হয়েছে, কত ঋণ খেলাপি হয়েছে, কেন হয়েছে, কারা ঋণ খেলাপি, কি কারণে, এবং এটার পিছনে তো আমরা তো বলি তো রাজনৈতিক অর্থনীতিক একটা কাজ করে, ওই কাঠামোর মধ্যে কিন্তু আমাদের অর্থনীতিটা পরিচালিত হয়ে এসেছে, এবং যেটা কিনা কুরাজনীতির প্রভাবে অর্থনৈতিক নীতিমালা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার বদলে ইচ্ছাকৃত খেলাপিদের একের পর এক ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক পরিবারের হাতে 6-7টি ব্যাংকের মালিকানা তুলে দিতে বাড়ানো হয় পরিবারের পরিচালক সংখ্যা। ব্যাংকিং খাত তো একেবারে যেটাকে বলা হয় যে ফোকলা করে দেওয়া, ফোকরা একেবারে ক্ষত বিক্ষত করে দেওয়া, সে জায়গাটা করে গেছে। এবং এতে ঘটনাটা কি হয়েছে, এই যে বিশাল একটা খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে, এবং খেলাফি ঋণের অনেকে যারা বড় বড় খেলাফি ঋণের যারা হোতা, যারা নানাভাবে প্রভাব বিস্তার করে রিশিডিউল করেছে, তারাই দেখা গেছে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি। তারাই ঠিক করেছে ব্যাংকিং খাত কীভাবে চলবে, ব্যাংকিং খাতের নীতিগুলো কীভাবে চলবে, কারা ঋণ পাবে। তাতে যে সবচেয়ে বড় ঘটনা যেটা হয়েছে যে জেনুইন ইনভেস্টর যারা, তারা কিন্তু বিনিয়োগে নিরুৎসাহিত হয়েছে, তারা বিনিয়োগ করতে পারেনি, তারা ব্যাংক থেকে ঋণ পায়নি। আপনার মনে আছে যে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগ কীভাবে স্থবির হয়ে আছে গত 1 দশক ধরে। সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তোপের মুখে গতকাল ইমেলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। 4 ডেপুটি গভর্নর সহ শীর্ষ আরও 6 কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সুশান্ত সিনহা, 71, ঢাকা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাথে আছেন শিক্ষার্থীরা। বাজার ঘুরে দাম যাচাই করছেন তারা। এতদিন নানা বাধায় সিন্ডিকেট ভাঙা না গেলেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে তা সম্ভব হবে বলে আশা করছেন ভোক্তার মহাপরিচালক। বাড়তি দামে পণ্য বিক্রি করলে কঠোর শাস্তির আওতায় আনার কথা জানান তারা। ফয়সাল রয়ালের প্রতিবেদনে বিস্তারিত। চালের কেজি প্রতি কেজিতে 80 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি। আলুর দাম বাড়তি, পেঁয়াজের দাম বাড়তি, তাহলে আমরা চলবো কি ভাই? সারাদিন আমাদের কাজ হয় 500 টাকা, আমরা চাল কিনতে পারি না, ডাল কিনতে গেলে লবণ কিনতে পারি না। কেন? এখন যখন সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতেছে, সিন্ডিকেট এখন এটা মোকাম থেকে আপনাদেরকে কয় রিসিট এখন সেল, এখানে আমাদের ব্যাপারে সমাধান করতে হবে। সাধ্যের মধ্যে খেয়ে পরে বেঁচে থাকতে বাজারে নিত্যপণ্যের দাম হাতের নাগালে থাকুক, এমনটাই চান সাধারণ মানুষ। তাদের সন্তান যেন পায় প্রয়োজনীয় পুষ্টি, আর তাই বাজার মনিটরিংয়ের দাবি তাদের।
এবার তাই বাজার মনিটরিংয়ে নেমেছে ছাত্ররা। যাচাই করে দেখছেন পণ্যের দাম, প্রয়োজনে দিচ্ছেন ভোক্তা নির্ধারিত দামের তালিকা। আমাদের এখন কর্মসূচি আমরা শিখছি, ভোক্তা অধিকারের স্যাররা আছেন আমাদের সাথে, কিভাবে আমাদের বাজার মনিটর করতে হবে আমরা শিখছি। আমাদের কাছে এই লিফলেট আছে। আসলে অনেক দিন ধরে এই সমস্যা চলছে, তো মানুষের মধ্যে একটু ভরসাটা কম যে আদৌ ঠিক হবে কিনা, কিন্তু আসলে ভিতর থেকে নিজ নিজ পর্যায় থেকে চেঞ্জেসটা আনতে হবে, তো একটু সময় লাগবে। ছাত্ররা জানান বাজারের সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা, একই সাথে যাচাই করছেন পণ্যের দাম। ছাত্রদের এই কার্যক্রমে খুশি সাধারণ ক্রেতা। এটা বিভিন্নভাবে জড়িত হয়েছে পড়ছে, একটা মাল মার্কেট ঢুকতে হলে বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে দিয়ে আসতে হইতো, ওইটা কিন্তু ওই মালের উপর পড়তো। এখন একটু সময় লাগবে বাবা, সপ্তাহখানি সময় লাগবে, সব ঠিক হয়ে যাবে। যে রাস্তার মধ্যে তারা বিশাল বড় একটা দোকান নিয়ে রাখছে, সে নাকি ভাড়া দেয় না, সেটা কখনোই না। হয়তোবা সে ভাড়া না দিলেও সেই টাকাটা কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেয়। ছাত্র প্রতিনিধি দলের সাথে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। একইভাবে আর কি হচ্ছে, একইভাবে আপনার আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটার রিফ্লেকশন তো থাকতে হবে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে তো এটার পরিবর্তন আসে নাই। আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি সেটি হলো এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে, কিন্তু এটা ধরে রাখতে হবে। এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস, এই যে এত রক্ত, এই যে সাইডকে যে জীবন উৎসর্গ করলো, সেটা তো মূল্য থাকলো না। জানালেন এবার সিন্ডিকেট ভাঙা হবে, বেশি দামে পণ্য বিক্রি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। বলেন ভোক্তার সক্ষমতা বাড়াতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে, শীঘ্রই আগের চেয়েও বেশি শক্তি নিয়ে বাজার মনিটরিংয়ে নামার কথাও জানান তিনি। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। শিক্ষার্থী আর স্বেচ্ছাসেবকদের তৎপরতায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা। দেখা যায়নি চিরচেনা যানজট, লাঠি হাতে নিয়ে সিগন্যালগুলোতে দেখা যায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, যতদিন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্বে না ফিরছেন ততদিন দেশের প্রয়োজনে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন তারা। আর যাত্রীরা বলছেন, শিক্ষার্থীদের দিয়ে আপাতত কাজ চললেও স্ব দায়িত্বে ফেরা উচিত ট্রাফিক বিভাগের। রহিম রুমনের প্রতিবেদনে বিস্তারিত। মেঘ রোদের সকাল হতে না হতেই লাঠি হাতে সড়কে যানবাহনের লেন ঠিক করছেন শিক্ষার্থীরা। পড়ার টেবিল ছেড়ে গেল 4 দিন ধরে সড়কের দায়িত্ব সামলাচ্ছেন তারা। এক একজন পালন করছেন এক এক দায়িত্ব। কেউ যাচাই করছেন ড্রাইভিং লাইসেন্স, তো কেউ আবার দায়িত্ব নিয়েছেন রাস্তা পারাপারের। দেশের এখন ক্লান্তি লগ্ন চলছে, আর দেশে ক্লান্তি লগ্নে ছাত্র সমাজের অনেক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা এখানে চলে এসেছি। যেহেতু ট্রাফিক সার্জেন্ট এখানে নেই, এখানে ট্রাফিক সার্জেন্ট না থাকলে তো আপনি জানেন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা ট্রাফিক বড় ধরনের যানজট সৃষ্টি হবে। তো সেই যানজটটা যাতে না হয়, জনগণকে যাতে আমরা একটু স্বস্তি দিতে পারি, সেই জন্য এখানে আসা। রোদ বৃষ্টি আমাদের কাছে কোনো কিছুই না, আমরা দেশ ও জনগণের স্বার্থে আমরা কাজ করতে চাই। আমরা আহ্বান জানাই পুলিশ সদস্য যারা আছে তারা তাদের কর্মস্থলে ফিরে আসুক, আমরা তাদেরকে সহযোগিতা করব। যে আমরা সবাই মিলে, সাধারণ জনগণ, আমরা স্টুডেন্ট যারা আছে তারা সবাই মিলে সুন্দর একটা সোনার বাংলাদেশ করতে চাই। শিক্ষার্থীরা বলছেন দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই বিনামূল্যে শ্রম দিচ্ছেন তারা, আর এই তৎপরতায় অনেকে তাদেরকে ফুল দিয়ে উৎসাহ দিচ্ছেন। আমার পড়াশোনার টেবিলে থাকা দরকার, কিন্তু আমি আজকে আমার অবসর সময়ে এসেছি। পড়াশোনার পাশাপাশিও আমি দেশের জন্য কিছু করতে চাই, তাই এর জন্য আজকে আমার সড়কে আসা আর সবার পাশে দাঁড়ানো এবং সবাইকে সাহায্য করা, যাতে সবাই নিয়মকানুন শিখতে পারে ভালো করে, যাতে কেউ নিয়ম ভঙ্গ না করতে পারে এবং দেশ যাতে ভালোভাবে থাকতে পারে। ফুল আমাদের কাছে একজন পথচারী দিয়েছে, আমরা সবাই এখানে কাজ করতেছিলাম, তো ভালোবেসে আমাদেরকে ফুল দিয়েছে। আমাদের কাজের প্রতি উনি খুশি ছিল, সবাইকে ফুল দিয়েছে। অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যানবাহনের জন্য লেন ঠিক করে দিচ্ছেন এই শিক্ষার্থীরা। রাখা হয়েছে জরুরি সেবার জন্য আলাদা লেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছে, অনেকে হেল্প করতে আসছে। আমাকে ছাতা দেওয়া হয়েছে, একটু পরপর পানি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, ইভেন আইসক্রিম বলেন, গরমের জন্য মানে খাবার থেকে ধরে ফ্যাসিলিটিস যা যা দরকার অনেকে সাহায্য করতেছে। সকলেই তো নিয়ম মানতে চায় না, সো অনেকে নিয়ম ভঙ্গ করছেন, সেটার জন্য আমরা পানিশমেন্টও দিচ্ছি। আর সড়কে চলাচলকারীরা বলছেন শিক্ষার্থীদের মতো করে ট্রাফিক ব্যবস্থা করলে কমবে যানজট। সংকটকালীন সময়ে সড়কে দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থাও করেছেন অনেকে। তবে এদের অনেকেই মনে করেন দ্রুতই শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরা উচিত। আমাদের ছোট ভাইগুলাই কাজ করতেছে, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ।
সো ওদের যদি কোনো কিছু হেল্প করতে পারি এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ছাত্ররা যেভাবে করছে খুব ভালোভাবে করতেছে, আর ট্রাফিক পুলিশের চাইতে বেটার করতেছে তারা। ইমার্জেন্সির লাইনও তারা রাখতেছে, আর কিভাবে ভালোভাবে অ্যাম্বুলেন্স আসলে দেখছি খুব দ্রুত সাইরা দিতেছে, খুব ভালোভাবে তারা যাচ্ছে আর কি। অনেক কষ্ট করতেছে দেশের জন্য, অনেক কষ্ট করতেছে যে অ্যাম্বুলেন্স গেল ওনার ওইটা ছাড়ার লেগে কী ব্যবস্থা করে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। যেহেতু গাড়ি ঘোড়া একটু কম আছে শিক্ষার্থীদের পক্ষে সম্ভব, কিন্তু তারা তো সব আইন কানুন জানে না, আর যখন ট্রাফিক বাইরে যাবে তখন তাদের কোনো ওই পারবেন না ট্যাকেল দিতে। টানা চতুর্থ দিনের মতো রাজধানীর সকল সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা করছে কোমলমতি এই শিক্ষার্থীরা। আগের যে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক কর্তৃপক্ষ ছিল সেই যে তাদের যে অনুপস্থিতি সেটি কিন্তু এখনও এই মুহূর্তে ঢাকার কোনো এলাকায় আমরা সেটি শূন্যতা অনুভব করা যাচ্ছে না। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা আসলে টেবিলে ফিরে যেতে চান, তারা পড়ার টেবিলে ফিরে যেতে চান, এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ট্রাফিক ব্যবস্থাপনা যাদের থাকবার কথা তাদেরও কিন্তু আসলে স্ব জায়গায় তারা ফেরত আসবার আহ্বান জানিয়েছেন। রহিম রোমন, ৭১, ঢাকা। নরসিংদীতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৮,৫০,০০০ টাকা সহ ৩ যুবককে আটক করেছেন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা। জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে স্কুল পড়ুয়া একদল শিক্ষার্থী সাহেব প্রতাপ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। পাশেই অবস্থান করছিলেন আনসার ভিডিপির সদস্যরা। এ সময় ভৈরবগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে টাকা ভর্তি 2টি ব্যাগ উদ্ধার করেন শিক্ষার্থীরা। এই টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি প্রাইভেট কারের যাত্রীরা। সাহেব প্রতাপ মোড়ে দেখা যায় প্রতিদিনই আমরা গাড়ি চেক করতাম, যে গাড়ি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় 100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। হামাস চালিত গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার সময় বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের ওই রুমে অন্তত 250 ফিলিস্তিনি ছিল। এ কারণে হতাহতের সংখ্যা বেশি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে তারা বিবৃতিতে জানিয়েছে, যা হামাস সন্ত্রাসী ও কমান্ডারদের আস্তানা হিসেবে কাজ করেছিল। এছাড়া এদিন ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে, সেখানে নিহত হয়েছে অন্তত 6 জন। দেইর আল বালাতে ইসরায়েলি আরেক অভিযানে 3 শিশু সহ নিহত হয়েছে অন্তত 4 জন। অন্যদিকে মধ্য গাজার আল নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরও 4 জন। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 61 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে 57 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এটি সাও পাওলো থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। ভয়েপাস এয়ারলাইন্সের এই ফ্লাইটটির নম্বর PSVPV। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিমান বিধ্বস্ত হওয়ার ছবি। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, এবারে খেলার খবর। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে এবার বাফুফেতে অবস্থান নিলেন সাবেক ফুটবলাররা। দ্রুত কাজী সালাউদ্দিন পদত্যাগ করে নির্বাচন চেয়েছেন তারা। শুধু তাই নয়, দেশের ফুটবলের ক্ষতি করে সালাম মুর্শেদির মতো যারা পদত্যাগ করে পালিয়েছেন তাদেরও শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন আলফাজ, মামুনুল এমিলির মতো সাবেক ফুটবলাররা। মেহেদি নাইমের রিপোর্ট। দেশের ফুটবলের গোলপোস্ট যখন অরক্ষিত, তখন দৃঢ় পায়ে এগিয়ে এলেন সাবেক ফুটবলাররা। মোহামেডান থেকে গন্তব্য বাফুফে ভবন। আর কোনো অনিয়ম নয়, নতুন স্বাধীন রাষ্ট্রে মাঠের মতোই সোচ্চার এমিলি, মামুনুল, আলফাজরা। কাজী সালাউদ্দিনের পদত্যাগ চান এখনই। বিগত যে কমিটি ছিল বিএফএ ফুটবল ফেডারেশনের, এই কমিটি অবশ্যই আমরা অপারেশন চাই, বাট এটা একটা নিয়মতান্ত্রিকভাবে হইতে হবে। কারণ আপনারা জানেন ফিফার কিছু রুলস আছে, আমরা চাই ফুটবল যেন বন্ধ না হয়। সামনে কিছু মেয়েদের খেলা আছে,
আন্ডার 20 আছে, এগুলো যেন বন্ধ না হয়, এগুলো যেন চলে। এটা বন্ধ হইলে আমাদেরই ক্ষতি, দেশের ক্ষতি। এটা আমাদের মেন মেসেজ। আমরা দেশের ফুটবলের উন্নয়নের জন্য আমরা প্লেয়ার অলওয়েজ ভালো কাজে আছি। ইনশাল্লাহ ফুটবল ফেডারেশনের সাথে এখনও আমরা আছি, ফুটবল ফেডারেশনের কাছে আছি। আমরা যদি এখানে আন্দোলন করে ফুটবলিস্ট টোটালি স্টপ হয়ে যায় তাহলে তো ক্ষতিকার, ফুটবল প্লেয়ারদের ক্ষতি, আমাদের নেক্সট জেনারেশনের ক্ষতি। আমাদের যেভাবে উচিত ফিফার গাইডলাইন মেনটেন করে আমরা যেন ফুটবলটা চালাইতে পারি, সেটার জন্য আমরা সবাই অপারেশন চাই। যারা ভালো করবে তাহলে অবশ্যই আসবে। দেশের ফুটবলের 12টা বাজিয়ে পদত্যাগ করে গা ঢাকা দিয়েছেন সালাম মুর্শিদি। কালে কালে যিনি ডিগবাজি দিয়েছেন, একবার বিএনপি একবার আওয়ামী লীগের লেবাস গায়ে মেখে সারা জীবন নিজের আখের গুছিয়েছেন। বাফুফের ফিনান্স কমিটি, রেফারিজ কমিটির হিসাব না বুঝিয়ে তিনি এখন পগার পার। তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি ফুটবলারদের। আগে কেন করলো না? আমি তো দেখি না এই পর্যন্ত যে বিগত দিনে এত বছর ফুটবল অঙ্গনে আছে কেউ নিজের মানে সত্যিটা দেখায় যে আমি এখান থেকে পদত্যাগ করছি, এরকম আমি কাউকে দেখি না। কেন করলো না এতদিন? যখন ফিফা থেকে তার নামে একটা নালিশ আসছে, আমরা কিন্তু সবাই জানি ওই সময়টা তারা কিন্তু কেউ পদত্যাগ করেনি। ওই সময়টা করলে কিন্তু আজকে তাকে নিয়ে কিন্তু এত আলোচনা সমালোচনা হতো। তারপরও সে পদত্যাগ করেছে, সে বুঝতে পেরেছে যে আসলে তার এখন আর এই সময়টা ফুটবলে দেওয়ার মতো কিছু নেই। সেটা তোরা আর আগে বুঝতে তাদের জন্য আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, তার গ্রহণযোগ্যতা সে নিজে অনেক আগেই হারিয়ে ফেলেছে এবং ফুটবল ফেডারেশন নট অনলি সালাম মুর্শিদি আরও অনেকেই কিন্তু গ্রহণযোগ্যতা অলরেডি হারিয়ে ফেলেছে। তো সেই জায়গা থেকে আমরা তো তাদের অপারেশন অবশ্যই চাই, তারা এখান থেকে অব্যাহতি দিক। বাফুফে ফিফার সদস্য নির্বাচিত কমিটিতে সরকার হস্তক্ষেপ করলে বাংলাদেশের ফুটবলে আসবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। সেই নিয়ম জেনে আর মেনে অক্টোবরে বাফুফে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চান প্রতিবাদী ফুটবলাররা। খুবই একটা দুঃখজনক ঘটনা। ঢাকা আবাহনী ক্লাব বাংলাদেশের একটা ঐতিহ্য ক্লাব এবং বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার মতো একটা ক্লাব, এই ক্লাবকে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং এটার তীব্র নিন্দা করছি এবং এটা তদন্ত করবে অবশ্যই। যারা ট্রফিগুলি নিয়ে গেছেন তারা ট্রফিগুলি দিয়ে যান, কারণ এটা আপনাদেরই সম্পদ, আপনাদেরই অর্জন। এটা আমরা এখানে বেশিরভাগই প্লেয়ার আবাহনীতে খেলছি, এটা আমাদের নিজেদের কোনো অর্জন না, এটা সারা বাংলাদেশেরই অর্জন। রবিবার সকালে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম জোরালো অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে, যার জন্য নিরাপত্তাহীনতায় বাফুফেতে অবস্থানরত নারী ফুটবলাররা। অক্টোবরে নেপালে সাবিনাদের সাব চ্যাম্পিয়নশিপ। মেহেদি নাইম, ৭১। পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজে দায়িত্ব পালন করতে যাওয়া ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে পিসিবি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 থেকে 25 সাইকেলের অংশ হতে চলেছে এই সিরিজ, যে কারণে ম্যাচ অফিসিয়াল নির্ধারণে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। প্যানেলে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলব্রো এবং মাইকেল গফ, সাউথ আফ্রিকার আদ্রিয়ান হোলস্টক এবং পাকিস্তান থেকে থাকছেন রশিদ রিয়াজ ও আসিফ ইয়াকুব। চলতি মাসের 21 তারিখ থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে পাকিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ। চলছে সংবাদ সংযোগ। সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।